আমি আজকে আপনাদের সামনে এসে একটা অনেক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে ডিসকাস করার লিগা, ওটা হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট। আজকে ডেটে এটা কেন ইম্পর্টেন্ট, কেন কি গত 7 অক্টোবর প্রায় সকালবেলার টাইমে 6:30টার সময় পুরো ইসরায়েলের মধ্যে একটা সাইরেন বাজিয়ে উঠছে। কেন সাইরেন বাজিয়ে উঠছে, কেন কি ওখানে গাজা নামক, এটা ইসরায়েলের লাগা একটা দেশ বা জায়গা, কোন গাজা নামক একটা জায়গার থেকে এখানের মধ্যে একটা অলমোস্ট 5000 রকেট লঞ্চ করা হয়েছে ইসরায়েলের মধ্যে। কেন লঞ্চ করা হয়েছে, ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্টের হিস্ট্রি কি, এই গাজা স্ট্রিপ মানে কি, এই ওয়েস্ট ব্যাংক মানে কি, এই ইসরায়েলের কি হিস্ট্রি আছে, এই সমস্ত জিনিস নিয়ে, সমস্ত বিষয় নিয়ে, হামাস মানে কি, সমস্ত বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তো চলুন শুরু করা যাক। আমি এজ সিম্পল এজ পসিবল ওয়েতে আমি আপনাদেরকে এই সমস্ত জিনিসগুলো বুঝাবার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখিলে ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট, যেটা আমরা প্রায় শুনি বা প্রায় তাদের মধ্যে অনেকবারই তাদের মধ্যে যুদ্ধ হয়েছে, এটার হিস্ট্রিটা কি? এটা হিস্ট্রি হয়েছে গিয়া আগে যে প্যালেস্তাইন নামক বা এই ইসরায়েল নামক যে এই জায়গাটা আছে বা দেশটা আছে, এখানের মধ্যে আগে এরকম কোনো দেশ আসলো না। এটারে গভর্ন করতো অট্টোমান এম্পায়ার নামে একটা রাজত্ব। তারপরে কি হলো, ব্রিটিশরা যে সময় সাম্রাজ্যবাদ তাদের যখন আইলো, যখন পুরো ওয়ার্ল্ডের মধ্যে তারা কলোনি বিস্তার করা স্টার্ট করলো, ওই সময় যখন ফার্স্ট ওয়ার্ল্ড শুরু হয়েছে 1914-তে, তখন ব্রিটিশরা কি করলো, ব্রিটিশরা একটা পলিটিক্স খেলছে। ব্রিটিশরা পলিটিক্স বা কূটনীতির মধ্যে অনেক দক্ষ আছে। তো তারা কি করলো, তারা হলো গিয়া বিভিন্ন দেশে, যেমন জিউজরারে, যে ইহুদিরা যারা হলো গিয়ে ওইখানে কিছু বাসিন্দা আসলো, তারা একটা প্রমিস করলো যে আমার হেল্প করো অটোমান এম্পায়ারের লগে যেটা যুদ্ধের মধ্যে, তো আমি তোমরা যদি আমরা জিতে যাইতে আমি তোমরা একটা আলাদা দেশ দিব। এরকম আরাবিয়ান লিডার্সরাও এরকম একটা প্রমিস করলো, এরকম ফ্রান্সেরও এরকম একটা প্রমিস করলো, এরকম বিভিন্ন মানুষের প্রমিস করিয়া তারা এই যুদ্ধটা লড়াই করলো, মানে আলটিমেটলি তারা জিতে গেল। জিতার পরে কি হয়েছে, এখানে যেহেতু ইহুদি মানুষের শুনছে যে এখানে ব্রিটিশরা হলো গিয়ে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ দিব, আর যেহেতু ইহুদিরা অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড তারা একটা নির্যাতনের শিকার হইতে আসিল, তো তারা কি করলো, যখন এই কথাটা শুনছে, তারা ওইখানের মধ্যে কিছু আবাদি আগের থেকে আসে, যেমন 3% আবাদি এরকম কোয়া হয় আগের থেকে আসিল, ওইখানের মধ্যে কি করলো, মানে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা আইয়া ওইখানে বসবাস বা ওইখানে সেটেল হওয়া স্টার্ট হলো। এরকম ভাবে বহুত ইহুদি কিছু সময়ের মধ্যে অনেক ইহুদি বাড়ি গেছে, কোয়া হয় 3% থেকে অলমোস্ট 30% হয়ে গেছে। যেটাতে কি হয়েছে, যেখানে যারা এথনিক মানুষ আসলো আগের থেকে, যারা আসলো প্যালেস্তাইনিয়ানস, কিন্তু অট্টোমান এম্পায়ার যে সময় ইমিডিয়েট যখন তারা অটোমান এম্পায়ারটা যখন হারিয়ে গেল, তখন প্যালেস্তাইন নামক একটা দেশ বনছে, ওখানে ইহুদিরা প্রায় 3% আসলো। তারপর এখানে যখন ব্রিটিশরা বললো যে ওখানে একটা নতুন দেশ দিবে ইহুদির লিগা, তখন অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড থেকে ইহুদিরা ওখানে বসবাস করতে মানে স্টার্ট করলো। এখানে প্রায় 3% থেকে 30% তাদের পপুলেশন বাড়ি গেল। যেহেতু তাদের পপুলেশন দিনে দিনে বাড়ে, যেহেতু ইটালিকা কি হয়েছে, লোকাল যারা প্যালেস্তাইনিয়ানস আছে তাদের মধ্যে তাদের ক্ল্যাশেসটা বাড়া শুরু করলো। তো ব্রিটিশরা কি করলো, প্রথম তাদের ক্ল্যাশেসের মধ্যে ইনভলভ হইতো, তাদের মধ্যে একটা সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং করানোর চেষ্টা করতো, কিন্তু আস্তে আস্তে দেখলো যে ব্রিটিশদের দ্বারা এটা পসিবল না। তো ব্রিটিশরা কি করলো, এইখানে যখন তারা দেখলো যে তারা এই যেটা তাদের মধ্যে যেটা বিবাদ আছে, এই লোকাল প্যালেস্তাইনিয়ানস আর এই ইহুদিদের মধ্যে যেটা বিবাদ আছে, এটা তারা মিটমাট করতে পারতো না। তারা কি করলো, তারা এই দেশটা ছাড়ার মানে একটা পরিকল্পনা করলো, আর ইউনাইটেড নেশনস এর এই যেটা প্রবলেম আছে তাদের মধ্যে, এটা সমঝায় গেল যে এখন ইউনাইটেড নেশনস এটা সলভ করবো। তো ইউনাইটেড নেশনসে কি করলো, একটা বেলফোর্ড এগ্রিমেন্ট করে, বেলফোর্ড একজন ব্রিটিশ অফিসার আছিল, তাদের এগ্রিমেন্টের অনুযায়ী এই প্রমিসটা তারা মানে বুঝলো যে রাখতে লাগবো। তো ওই তারা একটা দেশ বানানোর মানে একটা চেষ্টা করলো, যেটা হচ্ছে গিয়া ইসরায়েল। তো কইলো যে না, এই ইসরায়েল দেশটা বনবো, তো ইসরায়েল দেশটা বনবো কইলো। আর তো এই অনুযায়ী একটা ইসরায়েল দেশ বনা স্টার্ট করলো। আর তারা কি করলো, ইহুদিরার লিগা একটা মানে ওই প্যালেস্তাইন কান্ট্রির মধ্যে ইহুদিরার লিগা কিছু ডিভিশন, কিছু জায়গা দিয়া দিল, আর কিছু জায়গা প্যালেস্তাইন রে দিয়া দিল। আর এইভাবে এই মানে ডিভিশনটা বাটোয়ারাটা করছে, যে মানে তাদের মধ্যে ঝামেলাটা থাকিয়ে গেছে। আপনার এই ম্যাপটা দেখলে বুঝতে পারবা যে এটা খুব একটা মানে পসিবল না। এরকম হইতে হইতে 14 মে 1948-এ ইসরায়েলে কি করলো, ইসরায়েলে যারা মানুষ আছে, ইহুদি মানুষ আছে, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন ডিক্লেয়ার করে দিল যে আমরা ইসরায়েল 14 মে 1948-এ আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ। এই যে তার ঘোষণাটা, এই ঘোষণাটা কিন্তু বেশিরভাগ আরাবিয়ান কান্ট্রিজে মানিয়ে নিছে না, কিন্তু কিছু কিছু কান্ট্রি সাপোর্ট করছে, যেমন আমেরিকা খুব এই খুব তাদের সাথে খুব সাপোর্টিভ ইসরায়েলের সাথে, তারা কিন্তু ইমিডিয়েট রিকগনিশন দিল। তো 14 মে 1948-এ যে যখন তারা একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন ঘোষণা করলো, পরের দিন একটা যুদ্ধ বাঁধি গেল, বিভিন্ন আরাবিয়ান কান্ট্রিজরা মিলিয়ে ইসরায়েলের মধ্যে একটা অ্যাটাক করে দিল। কিন্তু অ্যাটাকের লিগা তারা আগেই প্রিপেয়ার আছে ইহুদিরা। তো তারা কি করলো, ইসরায়েলের মানুষরা, তো তারা কি করলো, তারা এই যুদ্ধটা লড়াই করলো, করে তারা জিতে গেল। জিতার পরে তারা অনেক এরিয়া জিতলোই, অনেক এরিয়াও প্যালেস্তাইনে তারা নিজের কবজার মধ্যে লুই নিল। তো এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে জেরুসালেম নামক একটা জায়গা আছে, যখন তারা বাটোয়ারাটা করছে, জেরুসালেম এমন একটা জায়গা যেখানে 3টা রিলিজিয়ন, ইসলাম,
খ্রিশ্চানিটি আর জিউস, তাদের তিনজন একটা হোলি প্লেস জেরুসালেম, এই সিটিটা। তো এই সিটিটারে কি করলো ইউনাইটেড নেশনসে, প্যালেস্তাইন আর ইসরায়েলের মধ্যে যদিও দেশটাকে ভাগ করছে, কিন্তু এই দেশের কন্ট্রোলটা তারা নিজের কাছে রাখতে চাইছিল বা রাখছিল। এটা ইসরায়েলের নিশ্চয়ই মানিয়ে নিছিল, কিন্তু আরাবিয়ান কান্ট্রিজ এটা মানিয়ে নিছিল না, বা প্যালেস্তাইনিরা এই এগ্রিমেন্টটা মানিয়ে নিছিল না। কিন্তু যখন যুদ্ধের পরে যে ইসরায়েলে কি করছে, এই জেরুসালেমের কন্ট্রোলটাও তার হাতে লই লিছে। তো এখানে যুদ্ধ হওয়ার পরে অনেক এরিয়া তারা ক্যাপচার করে নিল। এরকম অনেক সালে, অনেক বছরে এরকম আরো যুদ্ধ হয়েছে প্যালেস্তাইন আর জিউসরার মধ্যে। প্যালেস্তাইনরা মনে করে যে তারা এটা আমরা দেশ, এখানে ইহুদিরা নিজের দখল করিয়া একটা নতুন দেশ ডিক্লেয়ার করে বই দিয়েছে। ব্রিটিশরা কইলে কি হইব, ব্রিটিশরা কইলে তো আমরা মানতাম না, আমরা তো এটা মানছি না। তারা ওই ব্রিটিশরা তারা আনিয়া বসাইয়া তারা নিজে একটা এরকম দেশ বা আমরা জায়গার মধ্যে একটা দেশ বানায় বা কবজা করিয়া বই থাকছে। তো এইটা হচ্ছে কি বিবাদের হিস্ট্রিটা। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়া আমরা যেটা প্রায় ভাগ শুনলাম, ওটা হচ্ছে গিয়া হামাস। এই হামাস মানে কি? আমরা প্রায় ভাগ এই হামাস ওয়ার্ডটা শুনলাম। এই হামাস মানে কি? হামাস একটা সংগঠন। এই সংগঠনটা গাজা স্ট্রিপের মধ্যে এটা একটা সংগঠন আছে। আস্তে আস্তে এটা গাজা স্ট্রিপ যেটা একটা জায়গা আছে, গাজা স্ট্রিপ নিয়ে আমি পরে কোনো গাজা স্ট্রিপ কোন জায়গা কেন এটা গাজা স্ট্রিপ, এই গাজা স্ট্রিপ যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে দখল নিয়ে বসেছে। এখান থেকেই বেশিরভাগই গাজা স্ট্রিপ থেকে বেশিরভাগ এখন প্রেজেন্ট মোমেন্ট বা অনেক বছর থেকে এখান থেকে যুদ্ধটা চালানো হয় ইসরায়েলের সাথে। তো এই হামাস সংগঠনটা কেন বনছিল? প্রথম প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন করে একটা সংগঠন আছে, যেটা ইয়াসির আরাফাত লিডার আছে লিডার। তো অনেক বছর এটা চলার পরে কি হয়েছে, কিছু মানুষ ইয়াসির আরাফাত থেকে বা এই সংগঠন থেকে একটু বিরোধী হয়ে গেছে, যে তারা প্রপার কাজ করে না। তো ওই বিরোধী দলরে একটা হামাস নামক সংগঠন বানাইছে। এই হামাস নামক সংগঠনটা কি করছে, আস্তে আস্তে এই সংগঠনটা পুরা গাজা স্ট্রিপের, প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের একটা কন্ট্রোল লই লিছে। এখন ওই গাজা স্ট্রিপ থেকে এই সংগঠনটাই বেশিরভাগ মানে তারা এই যুদ্ধটা চালায়। তবে এই হামাস নামক সংগঠনের নিজস্ব খুব একটা বেশি কিছু নেই, কিন্তু এটা ব্যাকড বাই সাপোর্টেড বাই অনেক আরাবিয়ান কান্ট্রিজ আছে, যেমন কাতার, যেমন টার্কি, যেমন ইরান, এরকম আরো আরাবিয়ান কান্ট্রিজটা তারা সাপোর্ট করে। ওখান থেকে তারা টাকা পয়সা, এই গোলা বারুদ, অস্ত্র শস্ত্র সবকিছু পাইয়া থাকে। আর তাদের যে মেইন লিডার্স আছে, কোয়া হয় যে তারা কিন্তু ওই গাজা স্ট্রিপে হামাসের সাথে থাকে না, তারা ওই কাতারের দোহাতে থাকিয়া তারা এই টাকা পয়সা সমস্ত কিছু এগুলা তারা লিড করে, তারা সমস্ত কিছু চালায়। এখন আমরা বুঝিয়ে নিব গাজা স্ট্রিপ মানে কি, যেখান থেকে ইসরায়েলের সাথে বেশিরভাগ যুদ্ধ হয়। যখন এই প্যালেস্তাইন কান্ট্রিটারে ডিভাইড করা হয়েছে, তখন দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমাদের কান্ট্রিতে দেখবা আগে ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান করে দুই ভাগে ভাগ করা হয়েছিল। এরকম ভাগে মানে মিডলে ইসরায়েল দেশটা আর দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা ওয়েস্ট ব্যাংক, আমি ওয়েস্ট ব্যাংক ব্যাপারে আমি কইমু, কেন এটার নাম ওয়েস্ট ব্যাংক, ওয়েস্ট ব্যাংকের ব্যাপারে আমি কইমু। আর একটা হচ্ছে গিয়া গাজা স্ট্রিপ। গাজা স্ট্রিপটা ছোট একটা জায়গা, এটা স্ট্রিপের মতন একটা জায়গা। স্ট্রিপ মানে একটা পট্টি, গাজা পট্টি আমরা বাংলাতে কই। গাজা পট্টির মধ্যে এটা 41 কিলোমিটার মানে অ্যাপ্রক্সিমেট লেংথ, আর এটা উইথ হচ্ছে গিয়া অ্যাপ্রক্সিমেট 10 কিলোমিটার। এই গাজা স্ট্রিপের মধ্যে হামাস নামক সংগঠন আছে, যারা সংগঠনের কাছে মিলিশিয়া আছে, তাদের কাছে আর্মস, এমুনেশনস, তাদের অনেক কিছু আছে, এগুলো নিয়ে তারা যুদ্ধটা চালায়। চট করে তারা মারা সম্ভব না, কিন্তু তারা ভিতরে অনেক টানেলের নেটওয়ার্ক বানায় রাখছে। গাজার মধ্যে জিনিসপত্র কেমনে আসে, তারা কেমনে বাইরে মানে তারা ওইখান থেকে কেমনে বাইরে যায়, কেমনে মানুষ বা জিনিসপত্রের ভিতরে, এটা কোয়া হয় যে তারা তো এক সাইডে দেখবা ইসরায়েল দেশ আছে, এক সাইডে তার সমুদ্র আছে। তো কোয়া হয় যে টানেলস বানানি আছে, যেটা ইজিপ্টের দিকে খুলে। তো আর ভিতরে অনেক টানেলের নেটওয়ার্ক আছে। তারা কোনো সময় যুদ্ধ লাগলেও টানেল ভিতরে ঢুকিয়া বই থাকে, তাহলে তারা চট করে পাওয়া যায় না, বা তারা ভাইর করা বা তাদেরকে সাথে যুদ্ধ করা মুশকিল। টানেলের একটা নেটওয়ার্ক আছে, ওইখানেই সবকিছু বানায় রাখা, ওখানে কোয়ার্টার্স আছে, ওখানে আর্মস এমুনেশনের জায়গা আছে, ওখানে সমস্ত কিছু ওখানে ব্যবস্থা আছে। ওই টানেলসের মাটির নিচে টানেলের ভিতরে, টানেলগুলো ইজিপ্টের দিকে খুলে ওই দিক দিয়ে সবকিছু মানে জিনিসপত্র আসা যাওয়া করে এই গাজা স্ট্রিপের মধ্যে। এখন আমি এই যে ওয়েস্ট ব্যাংক, ওয়েস্ট ব্যাংক হচ্ছে গিয়া ওই ইসরায়েলি ইস্টে পড়ে, কিন্তু এটার নাম হচ্ছে ওয়েস্ট ব্যাংক। ওয়েস্ট ব্যাংক কেন কোয়া হয়, কেন কি এদিকে একটা জর্ডান আপনারা দেশ দেখতে পাইবা। জর্ডান দেশের সাইডে একটা নদী আছে, খুব ছোট সুন্দর নদী। এই নদীটার নাম হচ্ছে জর্ডান নদী। জর্ডান নদীর ওয়েস্ট ব্যাংকে, ব্যাংক মানে নদীর পার, তো ওয়েস্ট ব্যাংকে মানে আপনার পশ্চিম পারে ওই জর্ডান নদীর এই জায়গাটা মানে অবস্থিত। এটা লিগা এই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্ট ব্যাংক। এই ওয়েস্ট ব্যাংকের এখন আপনারা যে হয়তো ভাবতে পারেন যে ওয়েস্ট ব্যাংকের থেকে কেন যুদ্ধ হয় না, বা কি রিজন যে গাজা স্ট্রিপ থেকে বেশিরভাগ যুদ্ধটা হয় বা চালানি হয়, এই প্যালেস্তাইনের যেটা প্রবলেম আছে, এটা রিজন হচ্ছে এই যে ওয়েস্ট ব্যাংক জায়গাটা আছে, ওয়েস্ট ব্যাংক জায়গাটার মধ্যে যারা আছে তারা এত এক্সট্রিমিস্ট না, এত ভাইলেন্ট না, এত এগ্রেসিভ না। এখানে ফাতে নামক একটা সংগঠন বা মানুষ এই জায়গাটা চালায়। তো তারা অত এক্সট্রিমিস্ট না, প্রটেস্ট করে তারা, কিন্তু এত মানে এগ্রেসিভ বা ভাইলেন্ট বা এইভাবে তারা করে না। এটা লিগা এই ওয়েস্ট ব্যাংক থেকে এত যুদ্ধ মানে হয় না। ওই বেশিরভাগ যুদ্ধটা ওই গাজা স্ট্রিপ থেকেই হয়।
আচ্ছা, এখন কি পরিস্থিতি আছে? এখন পরিস্থিতি হইল গিয়ে, আমি আপনারা যেমন বলছি 7 অক্টোবর 2023 একটা রকেট ভাবে লঞ্চ করা হয়েছে এই ইসরায়েলের মধ্যে, রকেট লঞ্চ করা হয়েছে ইসরায়েলের মধ্যে, এটা প্রায় 5000 তারা ক্লেম করছে গাজা যারা হামাস গোষ্ঠী, যে প্রায় 5000 রকেট আমি লঞ্চ করছি। কেন একসাথে এতটা রকেট তারা লঞ্চ, যখনই লঞ্চ করে 200 400 500, এবার মানে এক্সট্রিম 5000 রকেট লঞ্চ করছে, বিশাল একটা অ্যাটাক তারা ইসরায়েলের মধ্যে করছে হঠাৎ করিয়া। এটা কেন করছে? এটা করছে হয়েছে গিয়া আপনার কেন করে এটা, কেন কি অলরেডি ইসরায়েলের কাছে একটা মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, এটা কয় আয়রন ডোম। তো যদি তারা কম যদি মিসাইল তারা ছাড়ে, তো আয়রন ডোমে এটারে ইয়ে করে নিব, ইন্টারসেপ্ট করবো, আর কোনো মিসাইল গিয়া ইসরায়েল পড়তোই না। তো বেশি থেকে বেশি ইয়ে করে মিসাইলগুলা ঢালা হয়, যেহেতু তখন আয়রন ডোম এতটা 5000 মিসাইল মানে লিগা, মানে আয়রন ডোম যেটা তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, এইটাও মানে ফেল হয়ে গেছে। এতটা মিসাইলরে ইন্টারসেপ্ট করার ক্ষমতা আয়রন ডোমের কাছে নেই। ইতালিকা অনেক মিসাইল গিয়া তার দেশে পড়ছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এখন হয়েছে গিয়ে একটা কথা হয়েছে গিয়ে, যে এই যে যুদ্ধটা আছে এটার মধ্যে অনেক দেশ প্যালেস্তাইনরে সাপোর্ট করে, অনেক দেশ আবার ইসরায়েলের সাপোর্ট করে। ইসরায়েলের সাপোর্ট করে যেমন আমেরিকা মেইন, তাছাড়া ফ্রান্স, ইটালি, আরও কিছু দেশ আছে। আর যেটা প্যালেস্তিন আছে, প্যালেস্তিনের সাপোর্ট করে যেমন ইরান, টার্কি, কাতার, এরকম আরও অনেক দেশ আছে যারা সাপোর্ট করে, রাশিয়া, চায়না, এরকম অনেক দেশ আছে যারা এই প্যালেস্তাইনের সাপোর্ট করিয়া বলছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দেখা যায় যে একটা, যদিও আমি কইবো যে যুদ্ধটা একদমই সাপোর্টিভ না, এটা কথাবার্তার মাধ্যমেই প্রবলেমগুলো সলভ হতে লাগে, বাট একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে লাগে এরকম একটা সিমটম কিছুটা দেখা যায়। আমি আশা করবো যে এরকম কিছু হইতো না, বাট একটা আমি কইলাম। এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী কি কইছে? আমাদের প্রধানমন্ত্রী কইছে যে যদিও নিরীহ মানুষদের, প্যালেস্তাইন হোক বা ইসরায়েল, নিরীহ মানুষদেরকে মারাটা কিন্তু একদমই জাস্টিফাইবল না। আর যেটা প্যালেস্তিনে যেটা অ্যাটাক করছে এই ইয়ের হঠাৎ করিয়া ইসরায়েলের মধ্যে, এটাও কিন্তু খুব একটা ভালো হয়েছে না। তো এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা বক্তব্য। আর আমাদের দেশে যে মানুষ আছে এরাও কিন্তু ওপিনিয়নে কিছুটা ডিভাইডেড, কিছুটা সাপোর্ট করে যে প্যালেস্তাইন নিজের লিবারেশন বা নিজের স্বাধীনতার লিগা যুদ্ধ করে, কিছু মানুষ আবার ইসরায়েলের সাপোর্ট করে। তো আমাদের দেশের মানুষের মধ্যে যেটা আপনার ওপিনিয়ন আছে, ওইটার মধ্যেও একটা ডিভিশন আছে। এখন একটা কথা হয়েছে গিয়া, এই সময়ই কেন অ্যাটাকটা করছে, এটা রিজন হয়েছে গিয়া পলিটিক্যালি একটু আনস্টেবল আসলো এই ইসরায়েলটা। কেন কি তাদের এখানে একটা জুডিশিয়াল কিছু একটা বিল পাস হয়েছে, যেটা নিয়ে আর অলরেডি হলো গিয়া প্রাইম মিনিস্টার এগেনস্টে কিছু অনেক প্রটেস্ট চলে, যে কিছু করাপশন চার্জেস আছে, হেসি আছে, স্ক্যাম চার্জেস আছে। তো এগুলো চার্জেস নিয়ে একটু ইসরায়েলও একটু পলিটিক্যালি একটু আনস্টেবল আসলো। তো এইটি হামাসরা মোস্ট প্রবলি দেখছে যে এখন একটু পলিটিক্যালি আনস্টেবল ইসরায়েলটা, তো এখনই অ্যাটাক করা যাক, তো এটা একটু ভালো হইব। আরেকটা কথা এখানে লাস্ট আমি কইয়া শেষ করবো, যে এত বড় একটা অ্যাক্টিভিটি, তাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে ইসরায়েলের মোসাদ, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট দক্ষ ইন্টেলিজেন্স এজেন্সি। কিন্তু এটা মানে এটা একটা সন্দেহের বিষয় যে কেন এত বড় একটা যেটা মুভমেন্ট হইতে আসলে, এতটা অ্যাটাকের লিগা, যে এত প্রিপারেশন, এত মিসাইল এই বর্ডার এরিয়াতে বা ওই হামাসের মধ্যে যে তারা জমা করে, ওই গাজা স্ট্রিপের মধ্যে হামাসটা যে জমা করে, প্লাস আপনার এতটা মানুষের মুভমেন্ট, আনইউজুয়াল অ্যাক্টিভিটি, আমেরিকাও কিন্তু ওয়ার্ন করছিল। বাট একটা মোসাদের মতন এত দক্ষ ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের যদি আপনারা বইও আছে তাদের অপারেশনসের আগে পাস্টে যেগুলো তারা অপারেশন চালাইছে, এগুলো মানে কি কইতাম, এগুলো মানে জানার মতো, দেখার মতো, মানে বুঝার মতো, মানে এত ইন্টেলিজেন্ট এজেন্সির মানে দক্ষতা। তো এত একটা ওয়ার্ল্ডের এত দক্ষ একটা ইন্টেলিজেন্স এজেন্সি কিভাবে ফেল হলো, তারা যে বুঝতে পারলো না এরকম একটা অ্যাটাক ইসরায়েলের মধ্যে হইতে যার। তো এই জিনিসটা একটা বহুত সন্দেহের আবর্তে আছে। তো এই কথাটা নিয়েই আপনারা এই বিষয়ে কি ভাবেন, আপনাদের কি মতামত আছে, আপনারা কারে সাপোর্ট করে, আপনাদের কি ভিউ আছে, নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সের মধ্যে এটা লেখিয়া জানাইবা। এখানেই আমি আজকে এই ভিডিওটা সমাপ্তি করলাম। ধন্যবাদ।